স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। কেবল আদালতের আইনি লড়াইয়ে সীমিত থাকে না রাজনীতিবিদদের মামলা, তার জেরে রাজপথ রণক্ষেত্র হতে পারে রাজধানী ঢাকায়। সেই ধারার রাজনীতির নতুন প্রদর্শনী হলো আজ। এসব নিয়ে আজকের আলোচনা একদিন বক্সিবাজার। কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শফি আহমেদ, আছেন সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স এবং বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন। স্বাগত আপনাদের। আমি জনাব শফি আহমেদ, প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আমাদের প্রধান নেতৃবৃন্দ যখন কোনো একটা জায়গায় যান তখন তার সাথে অনেক কর্মী সমর্থক অনেকে থাকেন, নেতা কর্মী সমর্থক অনেকে থাকেন। আজকে সেখানে ছাত্রলীগের বা আওয়ামী লীগ সমর্থকের একটা বড় গ্রুপ আমরা দেখেছি। আমরা যারা সংবাদকর্মী সেখানে উপস্থিত ছিলাম, তারা সেখানে গিয়েছিল কেন? আসলে গত কয়েকদিন যাবৎ লন্ডন থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, এর আগেও উনি কয়েকবার জঘন্য বক্তব্য দিয়েছেন। এইবার যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলি আমি উচ্চারণ করতে চাই না। এই বক্তব্য জনগণের মধ্যে এবং আওয়ামী লীগের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এই প্রতিক্রিয়ার মধ্যে ছাত্রদল, ছাত্রলীগ তাদের মতো একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এর প্রতিক্রিয়া আবার ছাত্রদল তাদের মতো করে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। উভয়ের প্রতিক্রিয়াটাই অনেকটা যুদ্ধংদেহী মনোভাবের। আজকে আমি এই যে গত কয়েকদিন যাবতেই বিভিন্ন জায়গায় গুঞ্জন চলছিল আজকে অঘোষিত বিএনপি কিছু একটা করবে। তো সেই অঘোষিত করার ক্ষেত্রে বেগম জিয়ার এই যে আইনি প্রক্রিয়ার যে মামলা, সেই মামলার বাইরে তাদের ডেমনস্ট্রেশন এবং সেখানে ছাত্রদল এবং ছাত্রলীগের মুখোমুখি হওয়া, তো এই বিষয়টা এটাই, মানে এটার সঙ্গে বেগম জিয়ার মামলার কোনো বিষয় নেই। না শফি ভাই, আমি যেটি প্রশ্ন করেছিলাম যে ছাত্র দলের ওখান থেকে স্লোগান হয়েছিল বা বিএনপির লোকেরা বেগম জিয়ার পক্ষে স্লোগান দিচ্ছিলেন বা সরকারের বিপক্ষে স্লোগান দিচ্ছিলেন, সেটি আমাদের দেশে এটি স্বাভাবিক ঘটনা। আজকে ছাত্রলীগ কি আদিষ্ট হয়ে কোন রকম কোনো কিছু করে মানে এই যাওয়াটা জরুরি ছিল? মানে কি, মানে কেন এটি করতে হবে? জরুরি আমি বলবো না, আমি বলছি যে গত কয়েকদিন যাবত যে বাহাত চলছে উভয় পক্ষের মধ্যে, ছাত্রলীগ এবং সেটি হতেই হতো। আপনি মনে করছেন ছাত্র দল বলেছে যে ছাত্রলীগের ছেলেদেরকে তারা গণধুলাই দিবে যেখানে পাবে, আবার ছাত্রলীগ বলছে ঠিক একই ভাষাই ব্যবহার করেছে। তার মানে কি একটি সংঘাতের সময়ে আমরা প্রবেশ করলাম? একটা সংঘাতের সময়ে প্রবেশ করলাম, এখন না, সংঘাতের সময় প্রবেশ করেছে আরো আগেই। তো সেই সংঘাত ক্রমাবনতি দিয়ে যাচ্ছে। এর মধ্যে যে আজকে আরেকটি দুঃখজনক ঘটনা, সেটা হচ্ছে যে একজন মুক্তিযোদ্ধা ছবি বিশ্বাস, সংসদ সদস্য, উনি আরেকজন মুক্তিযোদ্ধাকে নিয়ে ঢাকা মেডিকেলে যাচ্ছিলেন চিকিৎসা দেওয়ার জন্য। উনাকে ছাত্রদল এবং যুবদলের ছেলেরা মারপিট করেছে, ওনার গাড়ি পুড়িয়ে দিয়েছে। ফলে এটা আমি বলি আর না বলি, স্পষ্ট সমাজে যে একটা সংঘাতের দিকে আমরা যাচ্ছি। প্রিন্স ভাই, আপনিও কি তাই মনে করেন? আমরা একটা সংঘাতের দিকে, শফি ভাই অবশ্য বললেন সংঘাতের দিকে আসলে অনেক আগেই গিয়েছিলাম, সেটার কিছুটা রূপ এখন আমরা দেখতে পাচ্ছি। আপনার কাছে কি মনে হয় যে আমরা একটা সংঘাত দ্বন্দ্বমুখর? না, তা তো বটেই, মানে রাজপথে বটেই। মানুষ মানে অ্যাকচুয়ালি ধারণাই করছিল, মানে সর্বশেষ যেখানে এসে ঘটনাবলী দেখছিল তাতে মনে করছিল যে সংঘাত অনিবার্য, এবং হয়তো বা এইটুক যে সাধারণ মানুষ মনে করছিল যে 5 তারিখকে সামনে রেখে আগে হয়তো হবে 2-3 তারিখ বা এরকম একটা জায়গায়। কিন্তু এই খালেদা জিয়ার আজকে এইটাকে ধরে যে এই ধরনের ঘটবে সেটা ভাবে নাই মানুষ, কিন্তু ঘটে গেল। এবং আমি ঘটাটাকে খুব অস্বাভাবিক দেখছি না এই কারণে, কারণ তারেক জিয়ার বক্তব্যকে সামনে রেখে এখানে ছাত্রলীগের যে বক্তব্য, ছাত্রদলের যে বক্তব্য, আমাদের নীতিহীন রাজনীতির যে পাল্টাপাল্টি পজিশন, সেই পজিশনটা কিন্তু এরকমই একটা ইঙ্গিত দিচ্ছিল। রাইট, এটাই হচ্ছে প্রধান বিষয়। প্রিন্স ভাই, আমি প্রশ্নটি একটু অন্য দিক থেকে আপনাকে করতে চাই। আজকে যারা এই সংঘর্ষে অংশ নিল, তারা ছাত্রদল, ছাত্রলীগ, আওয়ামী লীগ, বিএনপি, তারা কি আসলে, মানে তারা কারা আসলে? মানে আমরা তারা কি কোনো একটি আদর্শের জন্য লড়াই করলো? তারা কি পেটোয়া বাহিনী? তারা কি কোনো পদ পদবি? মানে তারা আসলে কারা? না, এটাই আবার ওই যে একটু আমি যেখানে শেষ করলাম যে রাজনীতিটা যখন নীতিহীন হয়ে যায়, নীতিটা থাকে না, তখন কিন্তু এক একটা দলের এরা পেটোয়া বাহিনী হয়। এবং বিশেষ করে আমরা অনেকদিন ধরে দেখছি, এটা এখন না, আপনি দেখবেন যারা ক্ষমতায় থাকে তাদের অন্যতম পেটোয়া বাহিনী থাকে ছাত্র সংগঠন, এবং বেশ কিছুদিন আগ থেকে শুরু হয়েছে, বেশ কিছু আগে দলে ভুল হয়, এটা বিশেষ করে এরশাদের আমল থেকে শুরু হয়েছে যুব সংগঠন, পেটোয়া বাহিনী হয়।
এটা ক্ষমতায় যারা থাকে তাদের যেমন হয়, আর ক্ষমতার বাইরে যারা থাকে তারা ক্ষমতায় যাওয়ার জন্য এদেরকে নীতি আদর্শ ভিত্তিক ছাত্র সংগঠন, যুব সংগঠন না করে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করে। আজকে কিন্তু সেটাই আমরা দেখলাম, যে প্রথমে এক পক্ষ, যেটা আপনি প্রশ্ন শরীফ ভাইকে করলেন, যেটা তো খুবই স্বাভাবিক। প্রথম কথা, কোর্টে যাওয়ার সময় এই ধরনের বহর নিয়ে যাওয়া প্রয়োজন কিনা সেটা নিয়েও কোশ্চেন আছে। তারপরেও ধরলাম আপনার যুক্তি অনুযায়ী যে তারা যায়, অন্যরা কেন থাকবে, সেটাও এরকম। তারা যেহেতু ঘোষণা দিয়েছে যে খালেদা জিয়াকে কোথাও যেতে দেওয়া হবে না, আর এদিকে ছাত্রদলও ঘোষণা দিয়েছে যে আমিও দেখে নেব। সুতরাং এই যে ছাত্র সংগঠন, তার প্রধান যখন কাজটা দাঁড়ায় যে নীতি নৈতিকতাটা প্রধান না, ওই চর্চাটা প্রধান না, সংশ্লিষ্ট দলের পেটোয়া বাহিনী হিসাবে ব্যবহৃত হবে এবং পেটোয়া বাহিনীর কাজ করবে। তা তাকে তো শো করতে হবে যে আমি কত বড় পেটোয়া বাহিনী। Right. সেটাই হচ্ছে তার ভবিষ্যৎ পদোন্নতি বলেন, সবকিছুই সেটাই প্রধান হবে। আমরা সেই মহড়াই দেখলাম। মোশাররফ ভাই, আপনার জন্য কোনো নতুন প্রশ্ন এই পর্যায়ে আমার কাছে না, আপনি যদি এর ধারাবাহিকতা একটু বলতেন, যেখান থেকে শফি ভাই এবং প্রিন্স ভাই যে কথাটি বলেছেন, আমি একটু আজকের ঘটনা, আমি নিজে ওখানে উপস্থিত ছিলাম। তা আমার মনে হয় যে কথাটা আমার দুই অগ্রজ বড় ভাই বলেছেন, এর মধ্যে একটু কিছুটা গ্যাপ আছে। আসলে বলা হচ্ছে ওখানে জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার আজকে একটি মামলার হাজিরা ছিল, এটা দেশবাসী জানে। এবং আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশের সকল মামলার ট্রায়াল আদালতে চলে, আর এইটাকে একটি স্পেশাল ট্রাইব্যুনালে, যেটা বকশীবাজার, যেখানে বিডিআর ইউনিটির বিচার হয়েছিল, সেখানে নেওয়া হয়েছে। এখানে গভর্নমেন্টের একটা কিন্তু গভীর ষড়যন্ত্র রয়েছে। আমি একটু বলি। ভাই আপনি বলেন, আমি শুধু একটু জানতে চাই, এটি আজকে দেখলাম যে অ্যাডভোকেট জয়নাল আবেদীনও এই কথাটি তুলেছেন সময় টেলিভিশনে, তিনি যে অনুষ্ঠানে ছিলেন। কিন্তু আমার একটু জানতে ইচ্ছা করে যে বেগম জিয়ার জন্য কি পুরন ঢাকার সেই কোর্টে যাওয়া খুব সুখকর হতো? আপনার নিশ্চয়ই মনে আছে এরশাদ সাহেবের মঞ্জুর হত্যা মামলাও কিন্তু একটি আলাদা কোর্টে হচ্ছে, কারণ তারা যেই পর্যায়ের মানুষ, বিশেষ করে বেগম জিয়া তো অবশ্যই আরো বেশি জনপ্রিয়, আরো লোক থাকবেন তার সঙ্গে, এটি আলাদা। না, আপনি লক্ষ্য করবেন যে বেগম জিয়াকে যখন তারিখ ছিল, সে ঢাকা কোর্টে প্রায় 60টি মামলা হাজিরা দিয়েছে, তার কিন্তু কোনো অসুবিধা হয়নি। আজকে গভর্নমেন্ট, আমরা মনে করি এটা পরিকল্পিতভাবে এই মামলাটাকে স্থানান্তর করে বকশীবাজারের স্পেশাল ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। এটা হলো যে গভর্নমেন্টের একটা লক্ষ্য হলো তাড়াহুড়ো করে এই মামলায় বেগম জিয়াকে বেগম জিয়া এই মামলাটিতে অনেকবার সময় নিয়ে সাজা দেওয়া। আপনি লক্ষ্য করবেন যে কথাটি আজকে এখানে বলা হচ্ছে, এখানে শফি ভাই বললো অথবা প্রিন্স ভাই বললো, আমি কিন্তু সকাল থেকে এখানে উপস্থিত ছিলাম। আপনি লক্ষ্য করবেন যে ছাত্রলীগ যাওয়ার পূর্ব পর্যন্ত ওখানে কিন্তু এমন কোনো ঘটনা ঘটে নাই যেটা আইন শৃঙ্খলা বিঘ্ন হতে পারে। বরং আমরা যখন সকালবেলা ওদিকে রওনা দিচ্ছিলাম, বকশীবাজার মানে যেখানে বদরুন্নেসা কলেজটা আছে, সেখানে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়েছে। আমরা ওখানে বসেছিলাম। আপনি যদি টিভি ফুটেজগুলি দেখেন, ওখানেই ছাত্রদল, যুবদল, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ওখানেই বসা ছিলেন। কিন্তু হঠাৎ করে 11:40 দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে SM হলের ওই পয়েন্ট দিয়ে প্রায় 500-600 ছাত্রলীগের সশস্ত্র ছাত্রদেরকে নিয়ে ছাত্রলীগের সভাপতি বদরুজ্জামান সোহাগের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদের উপর হামলা করে। এবং আপনি লক্ষ্য করবেন, হামলাতে জাতীয়তাবাদী দলের যে সমর্থকরা ছিল, ওখানে যে নেতাকর্মীরা ছিল, সবাই কিন্তু পিছু হটেছে এবং তারা প্রতিরোধও করেনি। বরং আপনার ফুটেজগুলি যদি লক্ষ্য করেন যে একটা মানুষকে কি নির্মমভাবে আঘাত করতে পারে, সেই চিত্রগুলি দেখলে সহজে অনুমান করা যায়। এক্স্যাক্টলি। কিন্তু এমনি একটি অবস্থায় যে কথাটি শফি ভাই বলেছেন, যে এই সরকার কিন্তু ইচ্ছা করেই দেশটাকে একটি অশান্ত করতে চায়, কারণ তাদের যে বৈধতা, এই বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। এবং আপনার নিশ্চয় লক্ষ্য আছে, এই টক শো আমি বলেছিলাম, আপনিও জানেন যে তৎকালীন আওয়ামী লীগ সরকার বলেছিলেন যে এটি একটি সাংবিধানিক ধারাবাহিকতার নির্বাচন। আমরা খুব শীঘ্রই একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করে একটা নির্বাচন, 1 বছর চলে যাচ্ছে, অথচ সরকার কিন্তু কোনো উদ্যোগ নিচ্ছে না, পদক্ষেপ নিচ্ছে না। বরং আমরা দেখতে সরকারের আরো স্বৈরাচারী মনোভাব আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। আজকে বিএনপির নেত্রীকে জনসভা করতে দিচ্ছে না, বিএনপিকে ঢাকা শহরে জনসভা করতে দিচ্ছে না, পার্টির অফিসে পুলিশ দিয়ে অবরোধ করে রাখা হয়েছে। মোশাররফ ভাই, আপনি আমাকে শুধু দুটি বিষয় যদি আপনি আলোকপাত করেন। আপনি বলছেন যে সরকার ইচ্ছে করে পরিস্থিতি অশান্ত করতে যাচ্ছে, এতে সরকারের কি লাভ সেটাও যদি একটু বলেন। আর আপনারা আইনি লড়াই করছেন, আপনি সেখানে আছেন বলে আমি বলছি। আমি সকাল থেকেই কিন্তু আমাদের রিপোর্টাররা ছিলেন এখানে, ক্যামেরা পার্সনরা ছিলেন, আমি কিন্তু দেখছিলাম যে বারবার বিভিন্ন উস্কানিমূলক স্লোগান হচ্ছে, এক ধরনের এজিটেশন কিন্তু আছে সেখানে। আমি বলছি না যে সেই কারণে সেটি জাস্টিফাইড, কিন্তু সেইটির কি দরকার ছিল? আপনারা আদালতে যাচ্ছেন হাজিরা দিতে, আদালতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। না, আদালতের বিরুদ্ধে কিন্তু স্লোগান দেওয়া হয়নি। আপনি প্রথম যে কথাটি আমি সেটার জবাব দিচ্ছি, যে এই সরকারের লাভটা কি? এই সরকারের আজকে বৈধতা নিয়ে কিন্তু প্রশ্নবিদ্ধ, এটা বাংলাদেশের মধ্যে বহির্বিশ্বের সর্বত্র ক্ষেত্রে। হ্যাঁ, যার জন্য সরকার চাচ্ছে যে কোনো ভাবে বিরোধী দলকে দমন করে ক্ষমতাকে দীর্ঘায়িত করা।
আর দ্বিতীয় যে প্রশ্নটি বলছেন, আসলে ওখানে যে স্লোগানগুলো হয়েছেন, এখানে সবাই রাজনৈতিক নেতৃত্ব ছিলেন, ওখানে কিন্তু রাজনৈতিক নেতৃত্ব, যে খালেদার বিরুদ্ধে মিথ্যা মামলা মেনে নেবো, মেনে নিতে পারি না, এই নেবো না। আদালত ঘুরিয়ে দাও, না না, সেটা আদালত ঘুরিয়ে দেয় কথা বলা হয়নি। কালো হাত ঘুরিয়ে দাও, আদালত যদি ঘুরিয়ে দেওয়া এই কথা সরকার না, কালো হাত ঘুরিয়ে হ্যাঁ, দাও। এটা সরকারের কালো হাত, এটা এই বলেছে। আদালতে মিথ্যা মামলা চলছে, না, বিচারক এটা বলেন, এইটার কারণ আপনি যদি আদালতকে যদি আমরা না মানতাম, তাহলে তো বেগম খালেদা জিয়া যেমন ধরেন আদালতের কথাটি কোথেকে আসলো মোশাররফ ভাই, আসলে ব্যাপারটি হচ্ছে যে আমি শফি ভাইয়ের কাছে আরো বিস্তারিত এটা জানতে চাইবো যে ছাত্রলীগের লোকজন এখানে কেন আসলো, শফি ভাই নিশ্চয়ই এটার কোনো ব্যাখ্যা দিবেন, কিন্তু আমরা যদি আজকে দেখি যে বিচারককে আপনারা অনাস্থা দিয়েছেন, সেই বিচারককে সরিয়ে দেওয়ার পর আজকে কিন্তু আবার ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেছেন এই সরিয়ে দেওয়াটা একটি ষড়যন্ত্রের অংশ। না, আজকে আপনি যে আমি একদম রফিকুল ইসলাম মিয়াকে আমি কোট করতে পারি। আমি খন্দকার মাহবুব হোসেনের একটি বক্তব্য আপনি নিশ্চয় শুনেছেন, যিনি ব্রিফ করেছিলেন। উনি বলেছিলেন যে আমরা বিচারপতির সাথে কথা হয়েছে, বিচারপতি নিজেও বলেছেন যে এই মামলাটা আমি নতুন, এটাকে আমাকে একটু বুঝতে হবে, এবং আজকে নতুন যখন সাক্ষী নিচ্ছে, আজকে আসামির পক্ষ থেকে এটা সময় না হয়েছে। এখানে আমার মনে হয় খুব একটা মতের পার্থক্য ছিল, এটা মনে হয় আমার কাছে মনে হয়নি। না রুবেল ভাই, আমি মোশাররফ ভাই, আমি যে জিনিসটি আপনার কাছে বলতে চাইছি সেটি হচ্ছে যে বিচারকের বিরুদ্ধে অনাস্থা জানাতে বেগম জিয়া উচ্চ আদালতে গিয়েছেন, যে এই বিচারককে যখন পরিবর্তন করা হলো তখন রফিকুল ইসলাম বলছেন হাইকোর্টে বিচারাধীন একটি বিষয় নিষ্পত্তির আগেই সরকারের আইন মন্ত্রণালয় বিশেষ আদালতের বিচারক পরিবর্তন করায় বোঝা যায় তারা বিচার বিভাগেও প্রভাব বিস্তার করছে। না, এইটা কেন বলেছে এই কথাটি? আপনি জানেন যে বিচারক আজকালকার আমরা বলি বিচার বিভাগ স্বাধীন, কিন্তু আইন মন্ত্রণালয় কিন্তু এই বিচারক বদল করেছে। সেখানে হাইকোর্টের মতামত নেওয়া হয়েছে কিনা এটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। না, আইন মন্ত্রণালয় এবং আরেকটি ব্যাপার আপনি লক্ষ্য করবেন, যেটা ব্যারিস্টার রফিকুল ইসলাম সাচিবিক কাজ করে, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া কিন্তু আরেকটি কথা বলেছেন যে এখানে বিচারকের প্রতি যে অনাস্থা দেওয়া হয়েছে সেইটার একটা পিটিশন কিন্তু হাইকোর্ট ডিভিশনের শুনানির জন্য অপেক্ষায় আছে, যার জন্য উনি বলেছেন যে তড়িঘড়ি করে বিচারক, যে বিচারকের প্রতি আপনাদের আস্থা নাই সেই বিচারকের পরিবর্তন করে। আমি আসলে ঠিক ব্যাপারটি বুঝছেন, আপনি নিশ্চয়ই পরে আবার ব্যাখ্যা করবেন। শফি ভাই, আইন আদালতের প্রতি বিএনপির আস্থা নিয়ে আমরা প্রশ্ন তুলি, কিন্তু আওয়ামী লীগের আস্থা বা সরকারের দলীয় যারা সমর্থক আছে তাদের আস্থা কোন পর্যায়ে সেটিও কিন্তু আমরা খুব ভালো বুঝছি না। যেমন আজকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম একটি স্ট্যাটাস দিয়েছেন যে বিএনপির সিনিয়র নেতাদের নেরি কুত্তার মতো পিটানো হবে, পিটামু, নেরি কুত্তার মতো পিটামু, এরকম একটি স্ট্যাটাস দিয়েছে, যেটি সবগুলি পত্রপত্রিকা এবং অনলাইন পত্রিকায় এটি একটি রিপোর্ট হয়েছে। এই আচরণটার আপনি কিরকম ব্যাখ্যা আপনার কাছে আছে? আমি একটু আইনের জায়গা থেকে পরে এখানে আসি। আমি মোশাররফ কিছু কথা বলেছি তো, এই বেগম জিয়ার বিরুদ্ধে এই মামলাগুলি হয়েছে স্টেট অফ ইমার্জেন্সির সময় দুদক করেছে। এই মামলাগুলিকে প্রলম্বিত করার জন্য এহেন আইনি প্রক্রিয়া নাই যে বিএনপি অবলম্বন করে নাই। হাইকোর্ট, চেম্বার জাজ, দেন অ্যাপিলেট ডিভিশন, একের পর এক খারিজ হচ্ছে। একটা প্রশ্ন করেছে যে কোর্টের বাইরে কেন এই মামলা অন্য জায়গায় নেওয়া হলো, এর মধ্যে প্রশ্ন তোলার কোনো বিষয় নেই। কোর্ট না, খুবই যৌক্তিক প্রশ্ন, কেন এটি সাধারণ আদালতে না করে একটি বিশেষ আদালতে না হলো? এবং আপনি শফি ভাই, আপনি অনেকদিন ধরে রাজনীতির সাথে আছেন, কোন মামলায় এত ঘন ঘন ডেট পরে আপনি দেখেছেন? এটি কি জাতির জনগুরুত্বপূর্ণ খুব মামলা একটি? ঘন ঘন ডেট পড়ছে এই জন্য যে বেগম জিয়া তো এর আগে কোর্টে অ্যাপিয়ারই করেন না। আমরা দেখেছি যে আজকে হাইকোর্টে বলেন, আপনি অধস্তন আদালতে বলেন, যতগুলি কেস পেন্ডিং, বেগম জিয়ার মামলাকে যে অন্য মামলার থেকে আলাদাভাবে দেখা হচ্ছে সেটি কোর্ট দিয়ে বোঝাচ্ছে, কোর্টের ঘর দিয়ে বোঝাচ্ছে, ঘন ঘন ডেট পড়ায় বোঝাচ্ছে। চার্জশিট হয়েছে বেগম জিয়াকে জিজ্ঞেস না করে যে আপনি আসলে এই চার্জশিটের সাথে দোষী না নির্দোষ, সেই প্রশ্নটিও করা হয়নি ফৌজদারি আদালতের একটি। বেগম জিয়ার পক্ষ থেকে তো নোটিশই অ্যাকসেপ্ট করা হয় না। কোর্ট যে নোটিশ করে, নোটিশই অ্যাকসেপ্ট করা হয় না। তারা আইনি প্রক্রিয়ার মধ্যে নাই, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না, এবং এটা তারা যে প্রক্রিয়া যাচ্ছে আর কি, সেই প্রক্রিয়াটা হচ্ছে যে তারা যেন প্রকারে শর্ট টার্মে একটা মুভমেন্ট করে কোনোভাবে গভর্নমেন্টকে কলাপস করিয়ে দিয়ে এই সমস্ত বিচার আচার আইন কানুন এগুলিকে স্তব্ধ করে দেওয়া যায় কিনা, এটা হচ্ছে একটা বিষয়। মোশাররফকে আরেকটা কথা বলি, শান্তিপূর্ণভাবে যদি বেগম জিয়ার পিছনে যদি তারা বকশিবাজার মরে থাকে, তাহলে মাঝখানে ওই যে সংসদ সদস্য ছবি বিশ্বাসকে যে আক্রমণটা করা হলো, এই আক্রমণ যারা করলো একজন তো হাতে হাতে ধরা পড়লো এবং তাকে 2 বছরের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত, অন্যদেরও ছবি দেখা গেল। তো সেইটা হচ্ছে কি যে হ্যাঁ, কিছু নেতাকর্মী হয়তো ওখানে স্লোগান দিচ্ছিল, কিন্তু সব নেতাকর্মী কিন্তু ওখানে ছিল না। আর ছাত্রলীগের প্রসঙ্গ যেটা আসছে বারবার, আমি একটা কথা বলছি যে ছাত্রলীগ, ছাত্রদের এখনকার যে টেম্পারামেন্ট, এই টেম্পারামেন্টের কারণে যে বঙ্গবন্ধুকে গালি দিয়েছে, এটা আমি বলছি সারা দেশবাসী আহত। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক,
এই বিষয়টা কেউই অ্যাকসেপ্ট করি না। তবে